হ্যালো বন্ধুরা, ডাব্লিউবিসিএস অ্যান্ড পিএসসি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের আমি তোমাদের জন্য তোমাদের যে আপকামিং আরআরবি এনটিপিসি পরীক্ষাটা আসছে সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ার স্ট্র্যাটেজিকের সেকেন্ড সেটটা নিয়ে এসেছি। আশা করছি এই স্ট্র্যাটেজিকের সেটগুলো কিন্তু তোমাদের আপকামিং আরআরবির এনটিপিসির যে গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষাটা আসছে সেই পরীক্ষাতে অবশ্যই উপকারে আসবে, এবং যারা আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষাটা দিচ্ছ কিংবা যারা দুটো পরীক্ষায় দিচ্ছ তাদের কিন্তু খুবই উপকারে আসবে। এছাড়াও সেন্ট্রালের অন্যান্য পরীক্ষা ও রাজ্য সরকারের সমস্ত রকম পরীক্ষাতে কিন্তু উপকারে আসবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলোকে লাইক করো, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করো, খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করো এবং কমেন্ট কিন্তু অবশ্যই করো বন্ধুরা। আর এখনও পর্যন্ত যারা আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করোনি তারা দেখবে আমার ইউটিউবের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে যাও। আর যারা ইউটিউবের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক খুঁজে পাচ্ছ না বা ইউটিউবের ডেসক্রিপশন বক্স এই ব্যাপারটা বুঝতে পারো না, তারা দেখবে প্রতিটা ভিডিও শেষে এখন আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা প্রথম কমেন্টে আমি দিয়ে দিই। প্রথম কমেন্টটাই দেখবে আমার কমেন্ট, সেখানে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে। সেখানেও খুঁজে না পেলে দেখবে কমেন্ট বক্সের ওপরে একটা অপশান আছে টপ ও নিউয়েস্ট বলে, নিউয়েস্টটা ক্লিক করলেই দেখবে মোস্ট রিসেন্ট কমেন্টগুলো দেওয়া থাকে। প্রথম কমেন্টটাই দেখবে আমার, ওখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে যাও। ওখানে কিন্তু আমি এই ভিডিওগুলোর ফ্রি পিডিএফ আপলোড করে দেবো, তোমরা ওখান থেকে ওই আমার টেলিগ্রাম চ্যানেল থেকে কিন্তু ফ্রি পিডিএফটা ডাউনলোড করে নিও। ওখানেও টেলিগ্রাম চ্যানেলের নামটাও কিন্তু ডাব্লিউবিসিএস অ্যান্ড পিএসসি কোচিং এই নামেই আছে এবং .23 এই টাইপের আছে, তোমরা লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যেও। তো চলো বন্ধুরা, আজকে ক্লাসটা শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, ফুটবল খেলা অপর কী নামে পরিচিত? রাগবি, পোকার, সকার, পিং পং? সঠিক উত্তর হবে সকার। ফুটবল খেলা অপর কী নামে পরিচিত? সকার নামে পরিচিত। খুবই সোজা প্রশ্ন, তোমরা জানো। আর এই পোকার খেলাটা কিন্তু তাসের এক ধরনের খেলা, পোকার খেলাটা কিন্তু তাসেরই এক প্রকার খেলা। যেমন আগের দিন ব্রিজ বলছিলাম, ব্রিজ কিন্তু তাসের এক রকমের খেলা। রাগবি একটা ডিফারেন্ট খেলা, মানে ফুটবল খেলার মতো কিন্তু দেখবে বলটা হাতে করে নিয়ে ছোটে, সবাই জানো আশা করি। আর পিং পংটা কিন্তু টেবিল টেনিস যে খেলাটা হয় সেই খেলাটাকে কিন্তু অনেক সময় পিং পং বলা হয়। তো চলো পরের প্রশ্ন, কখনো যদি দেখো যে পিং পং খেলা কোন খেলার সঙ্গে যুক্ত, তখন তোমরা সঠিক উত্তর টেবিল টেনিস দিও, পারলে তোমরা একটু চেক করেও নিতে পারো। আমার ওটাই মনে পড়ছে, আশা করি ঠিকই বললাম। স্যার চার্লস উইলকিন্স কত সালে গীতা ইংরাজি ভাষায় অনুবাদ করেন? স্যার চার্লস উইলকিন্স কত সালে গীতা ইংরেজি ভাষায় অনুবাদ করে? 1685, 1725, 1785, 1885? সঠিক উত্তর হবে 1785 সালে কিন্তু স্যার চার্লস উইলকিন্স গীতা কিন্তু ইংরেজি ভাষায় সর্বপ্রথম অনুবাদ করেছিল। তাহলে এই প্রশ্নটা যদি এইভাবে আসে, ধরো এইখানে যেহেতু দিয়ে দিয়েছে কত সালে জানতে চেয়েছে, এবার হয়তো দিল যে কে সর্বপ্রথম ইংরেজি ভাষায় গীতা অনুবাদ করেছিল, তখন সঠিক উত্তর হবে স্যার চার্লস উইলকিন্স। কত সালে? 1785 সালে। চলো পরের প্রশ্ন বন্ধুরা, ফোর্বস ওয়ার্ল্ডস বিলিয়নার লিস্ট 2024 অনুসারে বিশ্বের 1 নম্বর ধনী ব্যক্তিকে? সঠিক উত্তর হবে বার্নার্ড আর্নল্ড, ফ্রান্সের বাসিন্দা উনি। মানে রিসেন্ট যে 2024-এর যে ফোর্বস ওয়ার্ল্ড বিলিয়নার লিস্ট অনুযায়ী কিন্তু সবথেকে ধনী ব্যক্তি হচ্ছে বার্নার্ড আর্নল্ডস, যিনি ফ্রান্সের একজন বাসিন্দা। সেকেন্ডে যতদূর সম্ভব এলন মাস্ক আছে, যে টেসলার মালিক। আর তোমরা চাইলে একটু দেখে নিতে পারো। এবং ভারতের বর্তমানে সবথেকে ধনী ব্যক্তি কিন্তু মুকেশ আম্বানি, দেখবে অনেক জায়গায় আদানিও দেখাচ্ছে, তোমরা একটু চাইলে দেখে নিও তোমরা একটু। চলো পরের প্রশ্ন বন্ধুরা, 2023 সালের এশিয়া কাপ কোন দেশ জিতেছে? এশিয়া কাপ বলতে ক্রিকেট খেলায়, ক্রিকেটে যে এশিয়া কাপটা, 2023 সালে এশিয়া কাপ কোন দেশ জিতেছে? ভারত জিতেছে শ্রীলঙ্কাকে পরাজিত করে। আশা করি যারা খেলা দেখো তারা তো সকলেই জানো, বেশিরভাগ ছেলেরাই তো সবাই খেলা দেখো, ক্রিকেট খেলা তো প্রায় সবাই দেখো। যেসব আমার ছাত্রীরা আছে যারা অত খেলা দেখো না, তাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। আর এই মাঝে মাঝে কিন্তু এইটা আমার করতেই হয়, না হলে কিন্তু ভিডিওটা পজ হয়ে যাবে, আবার প্রথম থেকে আমার ভিডিওটা করতে হবে। মানে একটা নির্দিষ্ট টাইম অন্তর ভিডিও স্ক্রিনে টাচ না করলে ভিডিওটা পজ হয়ে যায়, আবার প্রথম থেকে করতে হয়। আর স্ক্রিনে টাচ করলে কিন্তু এইরকম একটা বিরক্তিকরভাবে ওই কোশ্চেনটা বারবার এরকম আসা যাওয়া করে। তার জন্য আমি কিন্তু প্রথম থেকেই ক্ষমা প্রার্থী তোমাদের কাছে। আর যারা পুরনো ছাত্রছাত্রী জানো, নতুন যারা দেখছো তাদের কিন্তু আগে থেকেই বলে রাখলাম। তাহলে 2023 সালে এশিয়া কাপ কোন দেশ জিতেছিল? ভারত জিতেছিল। এবং দেখবে শ্রীলঙ্কাকে 51 রানে মনে হয় 51 রানে অল আউট করে দিয়েছিল। সিরাজ খুব ভালো বল করেছিল, মোহাম্মদ সিরাজ, উনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন। খুব মারাত্মক বল করেছিলেন মোহাম্মদ সিরাজ। এটাও কিন্তু আসতে পারে যে ফাইনালে কে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, মোহাম্মদ সিরাজ ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল। শ্রীলঙ্কা 50 রানে অল আউট হয়ে গেছিলো, এটাও কিন্তু আসতে পারে। 50 কি 51 তোমরা একটু চেক করে নিও। আর এখনও পর্যন্ত সবথেকে বেশিবার এশিয়া কাপ জিতেছে ভারত, 8 বার, ঠিক আছে। এবং প্রথম এশিয়া কাপ কিন্তু আসর বসেছিল 1984 সালে, এটা আমার দেওয়া হয়নি।
এটা যতদূর সম্ভব শারজাতে বসেছিল। প্রথম এশিয়া কাপও কিন্তু ভারতবর্ষ জিতেছিল 1984 সালে প্রথম এশিয়া কাপ বসেছিল। আর মহিলা এশিয়া কাপ এইটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মহিলা এশিয়া কাপ মানে 2024 জিতেছে শ্রীলঙ্কা ভারতকে পরাজিত করে, মানে এটাই তোমার ভাইস ভার্সা হয়ে যাবে, মানে পুরুষটা ভারত শ্রীলঙ্কাকে হারিয়ে জিতেছে আর মহিলাদের এশিয়া কাপটা শ্রীলঙ্কা ভারতকে হারিয়ে জিতেছে। তাহলে মহিলা এশিয়া কাপ 2024 জিতেছে শ্রীলঙ্কা ভারতকে পরাজিত করে, ঠিক আছে। আর সর্বাধিক মহিলা এশিয়া কাপ জিতেছে ভারত এখনও পর্যন্ত 7 বার। সর্বাধিক মহিলা এশিয়া কাপ জিতেছে ভারত 7 বার। আর প্রথম মহিলা এশিয়া কাপ কত সালে হয়েছিল ওটা পরে আমি আবার ক্লাস করালে বলে দেবো, চাইলে তোমরা দেখে নিতে পারো। আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, 2003 থেকে অ্যারাউন্ড হচ্ছে হয়তো, ঠিক তোমরা চাইলে একটু দেখে নিতে পারো। আর প্রথম পুরুষ এশিয়া কাপটা কিন্তু 1984 সালে বসেছিল, ঠিক আছে। তো চলো পরের প্রশ্ন বন্ধুরা। আর আরেকটা কথা বলে রাখছি, আন্ডার-19 এটাও কিন্তু পরীক্ষা আসতে পারে যে আন্ডার-19 এশিয়া কাপ, আন্ডার-19 এশিয়া কাপ মেন্স মানে বয়েজ যেটা হয়েছে আন্ডার-19, সেখানে কিন্তু বাংলাদেশ ভারতবর্ষকে ফাইনালে হারিয়ে আন্ডার-19 এশিয়া কাপটা বাংলাদেশ জিতেছে ভারতবর্ষকে হারিয়ে। কারণ আন্ডার-19 খবর অত রাখো না, তো আন্ডার-19 প্রশ্নগুলি কিন্তু বেশি আসতে পারে। আর আন্ডার-19 এশিয়া কাপ মহিলাদের যেটা হয়েছে সেটাতে মনে হয় কে জিতেছে একটু দেখে নিও, ওটাতে মনে হয় ভারত জিতেছে, আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। কিন্তু আন্ডার-19 মেন্স যে এশিয়া কাপটা হয়েছে সেখানে কিন্তু বাংলাদেশ ভারতবর্ষকে পরাজিত করে জিতেছে। 2024 সালের ডেভিস কাপের ফাইনাল কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপশানগুলো দেখে নেওয়া যায়, অপশান দিইনি কারণ 2024 সালের এগেনস্টে দিয়ে এসছে, ওটা তো 2015-16 এগেনস্টে ছিল। তাই ডেভিস কাপটা কি প্রথম কথা জেনে নাও। ডেভিস কাপ হচ্ছে একটা মানে বহুদলীয়, মানে যেমন পুরুষ লন টেনিস টুর্নামেন্ট, ঠিক আছে, যেখানে বিভিন্ন দেশ পার্টিসিপেট করে। এইটা কিন্তু এই সম্বন্ধে আমি পূর্বেও নোট দিয়েছি মিসলেনিয়াস ক্লার্কশিপে, যারা আমার স্ট্র্যাটেজিকের নোটগুলো দেখেছো। তবু আজকে আমি যতটা পারি দিয়েছি। 2024 সালের ডেভিস কাপের ফাইনাল কোথায় অনুষ্ঠিত হয়েছে? মালাগা, স্পেনে। ফাইনালটা অনুষ্ঠিত হয়েছে স্পেনের মালাগা শহরে। আর 2024 সালের ডেভিস কাপ জিতেছে ইতালি, কাকে পরাজিত করে? নেদারল্যান্ডকে পরাজিত করে। এটাও কিন্তু আসে এনটিপিসির পরীক্ষাটাও থেকে, এটাতে ভবিষ্যতে আসতে পারে। সেটগুলো করলে আমি যখন চেক করছিলাম মনে পড়ছে না এই মুহূর্তে যে এরমভাবে হয়তো এলো, দেখবে প্রশ্নটা 2024 সালের ডেভিস কাপ ইতালি কাকে পরাজিত করে জিতেছে? নেদারল্যান্ডকে পরাজিত করে জিতেছে, ঠিক আছে। একদম জলের মতো মুখস্থ করে নিও। সব থেকে বেশিবার ডেভিস কাপ জিতেছে মানে টিল নাও মার্কিন যুক্তরাষ্ট্র 32 বার। এখনো পর্যন্ত সব থেকে বেশিবার ডেভিস কাপ জিতেছে মার্কিন যুক্তরাষ্ট্র 32 বার, ঠিক আছে বন্ধুরা। আর এইটা একটু জেনে নাও, বিলি জিন, যেমন ধরো উবের কাপ, থমাস কাপ একটা মানে নারী ব্যাডমিন্টন প্রতিযোগিতা, আর একটা হচ্ছে পুরুষ ব্যাডমিন্টন প্রতিযোগিতা। সেরকমই এই লন টেনিসের যে কটা দেশভিত্তিক প্রতিযোগিতা হয় সেখানে কিন্তু ডেভিস কাপটা সব থেকে ইম্পর্টেন্ট। আর যেটা নারীদের জন্য হয় সেটা হচ্ছে বিলি জিন কাপ। বিলি জিন কে ছিল এটাও জেনে নাও, যদি কখনো জানতে চাও যে বিলি জিন বা বিলি জেন যাই বলো, প্রোনাউন্সিয়েশন যাই হোক, ইংলিশ বানানটা লিখলে সঠিক আছে, আমি বাংলা বানানটাই লিখেছি। বিলি জিন বা বিলি জেন যাই বলো, উনি কি এরকম আসতে পারে যে বিলি জেন একজন কিংবদন্তি, 4টে অপশান দিল, একজন ফুটবলার, একজন ক্রিকেটার, একজন ব্যাডমিন্টন প্লেয়ার, একজন লন টেনিস প্লেয়ার। সঠিক উত্তর হবে বিলি জেন কিন্তু একজন প্রখ্যাত মহিলা লন টেনিস প্লেয়ার, মানে একদম খুবই বিখ্যাত একজন মহিলা লন টেনিস প্লেয়ার। আর এই তার নামেই কিন্তু এই 1963 সাল থেকে, যতদূর আমার মনে পড়ছে 1963 সাল থেকে কিন্তু এই বিলি জিন কিং কাপ হয়েছিল। মানে যেটা পুরুষদের ক্ষেত্রে ডেভিস কাপ যতটা ইম্পর্টেন্ট, সেটা মহিলাদের ক্ষেত্রে কিন্তু বিলি জিন কিং কাপ ইম্পর্টেন্ট। আবার এরকমও আসতে পারে যে দিয়ে দিল ধরো বিলি জিন কিং কাপ নিম্নলিখিত কোন টুর্নামেন্টের সঙ্গে যুক্ত? পুরুষ টেনিস টুর্নামেন্ট, মহিলা টেনিস টুর্নামেন্ট, পুরুষ ব্যাডমিন্টন টুর্নামেন্ট, মহিলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট। সঠিক উত্তর হবে মহিলা টেনিস টুর্নামেন্ট, ঠিক আছে, মহিলা লন টেনিস টুর্নামেন্ট। আর এই বিলি জিন কাপ যেটা রিসেন্টলি হয়েছে 2024, এটাও কিন্তু এর ফাইনালটাও কিন্তু এই মালাগা স্পেনেতেই হয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এই 2024 সালেরও যে বিলি জিন কিং কাপটা হয়েছে এটারও ফাইনাল মালাগা স্পেনেই হয়েছে যতদূর আমি দেখলাম। এটাতে কিন্তু কে জিতেছে? ইতালি জিতেছে। কাকে হারিয়ে জিতেছে? স্লোভাকিয়াকে পরাজিত করে জিতেছে। তা ভালো করে মুখস্থ করে নিও। এরকমভাবেও আসতে পারে যে বিলি জিন কিং কাপ 2024 জিতেছে ইতালি, কাকে পরাজিত করে? স্লোভাকিয়াকে পরাজিত করে। আর ডেভিস কাপ জিতেছে ইতালি নেদারল্যান্ডকে পরাজিত করে। যেটা পুরুষদের ক্ষেত্রে ডেভিস কাপ, আর ততটাই ইম্পর্টেন্ট হচ্ছে নারীদের ক্ষেত্রে বিলি জিন কিং কাপ, ঠিক আছে। আর এই বিলি জিন কিং কাপ সব থেকে বেশিবার জিতেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এটা আমার এটা বিলি জিন কিং কাপও সব থেকে বেশিবার জিতেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এটা আমার বারটা মনে পড়ছে না এই মুহূর্তে, আমি ওটা টাইপ করেছি বা ভুলে গেছি। তোমরা একটু দেখে নিও। পরে যখন আমি পিডিএফটা আপলোড করবো টেলিগ্রাম চ্যানেলে, তো ওই জন্য তোমাদের বলছি টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে যাও। যখন আমি টেলিগ্রাম চ্যানেলটা আপলোড করবো তখন কিন্তু আমি এটা রেকটিফাই করে দেবো। বিলি জিন কাপ সব থেকে বেশিবার জিতেছে মার্কিন যুক্তরাষ্ট্র। কতবার জিতেছে মানে এই মুহূর্তে মনে পড়ছে না, ওখানে আমি আপলোড করে দেবো, ঠিক আছে বন্ধুরা। আর কতবার জিতেছে তোমাদের এটা কিন্তু আসবে না, সর্বাধিকবার কে জিতেছে এটা কিন্তু আসতে পারে।
চলো পরের প্রশ্ন বন্ধুরা, সর্বশেষ দাদা সাহেব ফালকে পুরস্কার জিতেছেন কোন অভিনেতা? মিঠুন চক্রবর্তী। সরি বন্ধুরা, সর্বশেষ দাদা সাহেব ফালকে পুরস্কার জিতেছেন কে? মিঠুন চক্রবর্তী। মানে উনি 2022 সালের যে ফালকে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে, মানে 2022 সালের ফালকে অ্যাওয়ার্ডটাই 2024 সালে দেওয়া হয়েছে। তার আগের 21 সালেরটা যতদূর সম্ভব ওয়াদি রহমান জিতেছিল, বিখ্যাত অভিনেত্রী। আর সর্বশেষ দাদা সাহেব ফালকে পুরস্কার কিন্তু মিঠুন চক্রবর্তী জিতেছে। আর দাদা সাহেব ফালকে প্রথম পেয়েছিলেন দেবিকা রানী 1969 সালে। পাকিস্তানি ফিল্ম ইন্ডাস্ট্রি কী নামে পরিচিত? বলিউড, ললিউড, মলিউড, কলিউড। সঠিক উত্তর হবে ললিউড। ঠিক আছে বন্ধুরা, পাকিস্তানের যে ফিল্ম ইন্ডাস্ট্রি ললিউড নামে পরিচিত। যেমন আমাদের টালিগঞ্জের যে ইন্ডাস্ট্রি এটা টলিউড নামে পরিচিত, তেমনই আমাদের যেহেতু ভারতবর্ষ একটা বৃহৎ দেশ এবং এখানে তো প্রচুর আঞ্চলিক ভাষা আছে তোমরা জানো, যেটাকে প্যান ইন্ডিয়া ফিল্ম বলে। আঞ্চলিক আমাদের দেশের মধ্যে এত ইন্ডাস্ট্রি কিন্তু অন্য দেশে আর নেই। আমাদের কিন্তু প্রতিটা রাজ্যে এক একটা ফিল্ম ইন্ডাস্ট্রি আলাদা আলাদা আছে এবং তার ইন্ডিভিজুয়ালি নাম আছে। যেমন পাঞ্জাবে ফিল্ম ইন্ডাস্ট্রিকে বলা হয় বলিউড, কেরালার যে ফিল্ম ইন্ডাস্ট্রি সেটাকে বলা হয় মলিউড, মানে যেখানে মালায়ালম ভাষায় যে বইগুলো তৈরি করা হয়। এবং মহারাষ্ট্রের ফিল্ম ইন্ডাস্ট্রিও কিন্তু মলিউড নামে পরিচিত। খুব ভালো করে মুখস্থ করো যে কেরালার যে ফিল্ম ইন্ডাস্ট্রি সেটাও কিন্তু মলিউড নামে পরিচিত, যেহেতু মালায়ালম ভাষায় বই হয়। আর মহারাষ্ট্রের যে ফিল্ম ইন্ডাস্ট্রি মানে যেটা মারাঠি ভাষায় বই হয়, মানে বলিউড কিন্তু বোম্বেতে অবস্থিত। মানে বলিউডের বেশিরভাগ, বলিউড মানেই সবাই বোম্বে জানে, আর বলিউড মানেই বোম্বে জানে মানেই কিন্তু বোম্বেতে যে হিন্দি ভাষায় সিনেমাগুলো হয় সেগুলো কিন্তু মানে হিন্দি ভাষায় সিনেমা যখন রিলিজ হয় তখন সেটা বলিউড নামে পরিচিত। কিন্তু মহারাষ্ট্রের যে আঞ্চলিক ভাষা যে মারাঠি, মহারাষ্ট্রের যে মারাঠি ভাষায় যখন সিনেমা হয় সেটাকে কিন্তু মলিউড নামে পরিচিত। এটাও কিন্তু আসতে পারে। কেরালায় মালায়ালম ভাষায় সিনেমা হয় সেটা কিন্তু সেটাও মলিউড নামে পরিচিত। আর তামিলনাড়ুর যে ফিল্ম ইন্ডাস্ট্রি মানে যেখানে তামিল ভাষায় বই হয় সেটা কলিউড নামে পরিচিত। আর এক মিনিট বন্ধুরা, আর তোমার আবার বন্ধুরা অন্ধ্রপ্রদেশের যে সিনেমাগুলো হয় যেটা আমাদের তোমার সেটাও কিন্তু টলিউড নামে পরিচিত, মানে তেলেগু ভাষায় যে সিনেমা হয়। যদিও অন্ধ্রপ্রদেশ এখন কিন্তু আলাদা হয়ে গেছে, জানো অন্ধ্রপ্রদেশ দুটো ভাগে ভাগ হয়ে গেছে, অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা অতটা আমি বলতে পারবো না। অন্ধ্রপ্রদেশেই বেশিরভাগ যে সিনেমাগুলো হয়, রিসেন্ট যে ধরো পুষ্পা দেখছো এটাও কিন্তু একটা তেলেগু ফিল্ম। এবার এটা বিভিন্ন ভাষাতে কিন্তু রিলিজ করেছে, কিন্তু এটার অরিজিনাল কিন্তু তেলেগু ফিল্ম। এবং এইটাকে তেলেগু ফিল্মটাকেও টলিউড বলা হয়। আবার আমাদের যে বাংলা ইন্ডাস্ট্রি থেকে যে ফিল্মগুলো বেরোয় সেটাও কিন্তু টলিউড বলা হয়। ঠিক আছে, আবার যেটা কর্ণাটকের যে ফিল্ম ইন্ডাস্ট্রি সেটাকে যতদূর সম্ভব স্যান্ডেলউড বলা হয়। কর্ণাটকের যে ফিল্ম ইন্ডাস্ট্রি এটাকে স্যান্ডেলউড বলা হয়। তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো প্রতিকটা আসাম, উড়িষ্যা, এগুলো চাইলে গুজরাটের সব কিছু দেখে নিতে পারো, ভোজপুরি চাইলে দেখে নিতে পারো। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এইগুলো, মানে এইগুলোই প্যাটার্ন। মানে ধরো তোমরা যদি এই ক্লাসগুলো ভালো করে দেখো, এইগুলোই যে ডিটো আসবে তা নয়, কিন্তু এইগুলো দেখলে তোমরা পরের বছর কি আসতে পারে তোমরা দেখে বুঝতে পারলে। তোমরা বিভিন্ন রকম ধরো হলিউড, যেগুলো আমরা বেশিরভাগ হলিউড ইংলিশ সিনেমা মানে হলিউড থেকে দেখি, কিন্তু প্রচুর দেশের যে ফিল্ম যেগুলো দেখবে খুব ভালো ভালো সিনেমা তোমরা দেখো, জার্মান, ইংল্যান্ড, এইসব দেশের যে ফিল্ম ইন্ডাস্ট্রিগুলো কী নামে পরিচিত তোমরা চাইলে একটু দেখে নিতে পারো। বিশেষ করে আমাদের দেশের যে রাজ্যের যেসব রাজ্যের সিনেমাগুলো হয় সেখানকার যে ইন্ডাস্ট্রিগুলোর কী নাম তোমরা ভালো করে চাইলে দেখে নিতে পারো। আবার এক একটা নাম কিন্তু কমন থাকে, যেমন টলিউড আমাদের পশ্চিমবঙ্গের সিনেমা যে টলিউডও বলে, আবার তেলেগুটাকেও টলিউড বলে। ঠিক আছে, মলিউড যেরকম মালায়ালম, কেরালার ফিল্মকেও মলিউড বলছে, আবার মহারাষ্ট্রের ফিল্মকেও মলিউড বলছে। আন্তর্জাতিক নারী দিবস কোন দিন পালিত হয়? 6ই মার্চ, 7ই মার্চ, 8ই মার্চ, 9ই মার্চ। 8ই মার্চ কিন্তু আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। আর এই বছর যেটা 2024 সালের থিম ছিল ইনভেস্ট ইন ওমেন এক্সিলারেট প্রোগ্রেস। ঠিক আছে, ইনভেস্ট ইন ওমেন এক্সিলারেট প্রোগ্রেস। ঠিক আছে, তাহলে আন্তর্জাতিক নারী দিবস কোন দিন পালিত হয়? 8ই মার্চ। 2024 সালের কি থিম ছিল? এই থিমটা কিন্তু ভালো করে মুখস্থ রেখো। বিশেষ করে সব কিছুর ক্ষেত্রে থিমগুলো না মুখস্থ রাখলেও যেগুলো আন্তর্জাতিক নারী দিবস, ক্যান্সার দিবস, শিশু দিবস, এই কিছু কিছু দিবস কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বাঘ দিবস, এগুলো কিন্তু তার এইগুলোও মনে রেখো। থিমগুলোও মনে রেখো। ইনভেস্ট ইন ওমেন অ্যাক্সিলারেট প্রোগ্রেস, ইনভেস্ট ইন ওমেন অ্যাক্সিলারেট প্রোগ্রেস। ঠিক আছে, চলো পরের প্রশ্ন বন্ধুরা। কমনওয়েলথ গেমস 2022 কোথায় অনুষ্ঠিত হয়? গ্লাসগো, ডারবান, গোল্ড কোস্ট, বার্মিংহাম। সঠিক উত্তর হবে বার্মিংহাম। কমনওয়েলথ গেমস যে 2022 যেটা আমাদের লাস্ট যে কমনওয়েলথ গেমসটা হয়েছে 2022 সালে, এটা কিন্তু অনুষ্ঠিত হয়েছিল বার্মিংহামে, ইংল্যান্ডে। আর তার যে অফিসিয়াল ম্যাসকট ছিল পেরি। ঠিক আছে, এই সম্বন্ধে আমি বহুবার মিসলেনিয়াসও নোট দিয়েছি, আবার এতো ক্লার্কশিপেও নোট দিয়েছি, চাইলে তোমরা দেখে নিতে পারো। এখানেও যতটা সম্ভব আমি নোট দিয়েছি। এই যে 2022 সালের যে অলিম্পিক কমনওয়েলথ গেমসটা হয়েছিল বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছিল, সেখানে সর্বাধিক পদক জিতেছিল অস্ট্রেলিয়া 178টি। আর এখানে ইন্ডিয়া কটা পদক জিতেছিল? 100টা পদক জিতেছিল। ঠিক আছে, তার ভেতরে 22টা গোল্ড, 16টা সিলভার,
23টা ব্রোঞ্জ। ভারত সর্বমোট 100টা পদক জিতেছিল। লাস্ট যে কমনওয়েলথ গেমসটা হয়েছে তাতে 22টা গোল্ড, 16টা সিলভার, 23টা ব্রোঞ্জ। আর প্রথম কমনওয়েলথ গেমসের আসর বসেছিল হ্যামিল্টন, কানাডাতে 1930 সালে। ঠিক আছে, প্রথম যে কমনওয়েলথ গেমসের আসর বসেছিল হ্যামিল্টন, কানাডাতে 1930 সালে। এবং ভারতবর্ষে একবারই কমনওয়েলথ গেমসের আসর বসেছে 2010 সালে নিউ দিল্লিতে। ঠিক আছে, এই সম্বন্ধে কিন্তু আমি প্রচুর নোট দিয়ে রেখেছি। 2010 সালের কমনওয়েলথ গেমস সম্বন্ধেও বিস্তারিত নোট তোমরা ক্লার্কশিপের স্ট্র্যাটেজিকের সেট প্লে লিস্টটা চেক করো, কিংবা মিসলেনিয়াসের প্লে লিস্টগুলো চেক করো। ওখানে যে স্ট্র্যাটেজিকের ক্লাস করেছিলাম ওখানে কিন্তু সব দেওয়া আছে। 2010 সালের কমনওয়েলথ গেমস সম্বন্ধে সব দেওয়া আছে। এটিএম এর পূর্ণ রূপ কি? এনি টাইম মানি, অটোমেটেড টেলার মেশিন, অটোমেটিক টকিং মিডিয়া, অ্যানালগ টাইম মেশিন। সঠিক উত্তর হবে অটোমেটেড টেলার মেশিন। এটিএম এর পূর্ণ রূপ হচ্ছে অটোমেটেড টেলার মেশিন। চলো পরের প্রশ্ন, কোন নেটওয়ার্ক থেকে প্রথম এসএমএস পাঠানো হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এয়ারটেল, ভোদাফোন, ভেরিজোন, ডিজিসেল। সঠিক উত্তর হবে প্রথম, একদম পৃথিবীর প্রথম যে এসএমএসটা পাঠানো হয়েছিল সেটা হচ্ছে ভোদাফোন নেটওয়ার্ক থেকে পাঠানো হয়েছিল। কত সালে, এই সালটাও মনে রেখো, কারণ পরের বছর হয়তো পরীক্ষায় দেখলে সালটা জানতে চাওয়া হলো। বলেই দিল যে ভোদাফোন থেকে পাঠানো হয়েছিল 1992 সালে 3ই ডিসেম্বর, মানে 3রা ডিসেম্বর 1992 সালে 3রা ডিসেম্বর কিন্তু এই এসএমএসটা পাঠানো হয়েছিল। প্রথম এসএমএসটা পাঠানো হয়েছিল। কে পাঠিয়েছিলেন? নীল প্যাপওয়ার্থ। নীল প্যাপওয়ার্থ কিন্তু পাঠানো হয়েছিল। মানে কোন, এটা একটা ধরো নীল প্যাপওয়ার্থ একজন একটা কোম্পানির সঙ্গে মানে কর্ণধার ছিলেন, নাকি সীমা গ্রুপ, যার বর্তমান নাম হচ্ছে ম্যাভেনির সিস্টেম। যাই হোক, প্রোনাউন্সিয়েশনটা একটু ভুলভাল হতে পারে বন্ধুরা, তোমরা দেখে নিও। ম্যাভেনির সিস্টেম, সীমা গ্রুপ তখন ছিল। আর যে এসএমএসটা করেছিলেন সেই এসএমএসটা হচ্ছে মেরি ক্রিসমাস। ঠিক আছে, যেটা আমরা বড়দিনের শুভেচ্ছা আমরা একে অন্যজনকে আদান প্রদান করি, ওটাই পাঠিয়েছিলেন, মেরি ক্রিসমাস পাঠিয়েছিলেন। ঠিক আছে, এটাও কিন্তু আসতে পারে যে প্রথম এসএমএস নীল প্যাপওয়ার্থ পাঠিয়েছিলেন, কি লিখেছিলেন সেটা হচ্ছে মেরি ক্রিসমাস। উনি তার কোনো কলিগকে পাঠিয়েছিলেন, সেটা আসবে না, তার নামটা আসবে না, চাইলে তোমরা দেখে নিতে পারো। কিন্তু কোন নেটওয়ার্ক থেকে পাঠিয়েছিল? ভোদাফোন। কে পাঠিয়েছিল? নীল প্যাপওয়ার্থ। এই দুটো ভালো করে মুখস্থ রাখবে। কি পাঠিয়েছিল? মেরি ক্রিসমাস। আর কত সালে? 1992 সালে 3রা ডিসেম্বরটাও চাইলে মুখস্থ করে নিতে পারো। যতটা সম্ভব আমি পেরেছি, তোমাদের কোনো কোশ্চেন মিস না যায়। স্বাধীনোত্তর ভারতে প্রথম কেন্দ্রীয় বাজেট কে পেশ করেন? ইন্দিরা গান্ধী, মোরারজি দেশাই, আর কে সানমুখম চেট্টি, জন মাথাই। সঠিক উত্তর হবে আর কে সানমুখম চেট্টি। ঠিক আছে, বানানটা একটু ভুল হয়েছে বন্ধুরা, মানে অনেক জায়গায় দেখবে ছেত্তিও লেখা আছে বাংলাতে দেখলে। যাই হোক না, বানানটা মানে একটু আধটু দেখবে কোথাও একটা ভুল হয়েছে, কিন্তু আলটিমেট কন্টেন্টটা কিন্তু ঠিক আছে। স্বাধীনোত্তর ভারতের প্রথম কেন্দ্রীয় বাজেট কে পেশ করেছিলেন? আর কে সানমুখম চেট্টি। ইনি কে ছিলেন? ভারতের প্রথম অর্থমন্ত্রী। ভারতের প্রথম অর্থমন্ত্রী মিনস স্বাধীনোত্তর ভারতের প্রথম অর্থমন্ত্রী হচ্ছে আমাদের আর কে সানমুখম চেট্টি। স্বাধীনোত্তর ভারতের প্রথম অর্থমন্ত্রী হচ্ছে আর কে সানমুখম চেট্টি। এটা কিন্তু অন্যভাবেও দিতে পারে, যে যদি আর কি ভারতের প্রথম অর্থমন্ত্রী এখান থেকে এটা অন্য কেউ হতে পারে, কিন্তু স্বাধীনোত্তর ভারতের প্রথম অর্থমন্ত্রী আর কে সানমুখম চেট্টি। ঠিক আছে, এবার কিছু গুরুত্বপূর্ণ নোট দেখো। প্রথম, এখানে ইন্দিরা গান্ধী দেখছো, আমাদের যে প্রথম মহিলা হিসাবে যদি কখনো প্রশ্ন আসে যে আমাদের কোন মহিলা, ভারতের কোন মহিলা প্রথম কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন, তিনি হচ্ছেন ইন্দিরা গান্ধী। আর একটা জিনিস মনে রাখবে, এটাও প্রশ্নে আসতে পারে যে কেন্দ্রীয় বাজেট কে পেশ করেন। 4 রকম মন্ত্রী দিল, অর্থমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, আরও দিল যে গৃহমন্ত্রী। এরকম কেন্দ্রীয় বাজেট যে সবসময় পেশ করে কিন্তু আমাদের অর্থমন্ত্রী, মানে যে ওই সময়কার ফাইন্যান্স মিনিস্টার থাকে তিনি কিন্তু পেশ করেন। তাহলে প্রথম অর্থমন্ত্রী, প্রথম মহিলা হিসাবে কিন্তু মানে আমাদের যে ইউনিয়ন বাজেট পেশ করেছিল ইন্দিরা গান্ধী 1970 সালে। কারণ হচ্ছে এই যে মোরারজি দেশাই দেখছো, মোরারজি দেশাই কিন্তু তখন পদত্যাগ করেছিলেন। মোরারজি দেশাই পদত্যাগ করাতে ইন্দিরা গান্ধী তখন কিন্তু এই ফাইন্যান্স মিনিস্টারের দায়িত্ব নিয়েছিলেন কিছুদিনের জন্য। আর সেই সময় কিন্তু বাজেট ছিল বলে উনি বাজেট পেশ করেছিলেন। তাহলে এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি কিন্তু ডেলি শর্টস ছাড়ি, ওই শর্টসে কিন্তু এইগুলো আমি সব আপলোড করে রেখেছি। শর্টসগুলো তোমরা দেখতে পারো, খুবই উপকৃত হবে। 12টা করে, এক একটা শর্টসে 12টা করে কোশ্চেন থাকে, চাইলে ওগুলো খাতায় নোট করে নিয়ে খুবই উপকৃত হবে। তাহলে প্রথম মহিলা হিসাবে কে যদি আসে যে বাজেট পেশ করেছিল ইউনিয়ন বাজেট বা কেন্দ্রীয় বাজেট, ইন্দিরা গান্ধী। কত সালে? 1970 সালে। ঠিক আছে, যেহেতু আর এটাও আসতে পারে যে ইন্দিরা গান্ধী প্রথম মহিলা হিসেবে বাজেট পেশ করেছিলেন কোন অর্থমন্ত্রীর পদত্যাগ করার ফলে, এটাও আসতে পারে মোরারজি দেশাই। আরেকটাও আসতে পারে যে এইরকমভাবে কোন দেখো, যদি কোন প্রধানমন্ত্রী প্রথম, ভারতের কোন প্রধানমন্ত্রী এবং একমাত্র প্রধানমন্ত্রী যে ইউনিয়ন বাজেট পেশ করেছিলেন তিনিও কিন্তু ইন্দিরা গান্ধী হবে। কারণ ইন্দিরা গান্ধী
গান্ধী এই 1970 সালে কিন্তু এই সময় প্রধানমন্ত্রীও ছিলেন, এবং যেহেতু মোরারজি দেশাই রেজিগনেশন দিয়েছিল সেই জন্য কিন্তু উনি কিন্তু ফাইন্যান্স মিনিস্টারের দায়িত্ব নিয়েছিলেন এবং প্রথম মহিলা হিসাবে কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন, এবং প্রথম মহিলা তথা প্রথম প্রধানমন্ত্রী হিসাবেও কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন ইন্দিরা গান্ধী। আর মোরারজি দেশাই কি আসতে পারে সব থেকে বেশিবার, মানে এখনো পর্যন্ত সব থেকে বেশিবার কেন্দ্রীয় বাজেট পেশ করেছে মোরারজি দেশাই 10 বার। ঠিক আছে, মোরারজি দেশাই সব থেকে বেশিবার বাজেট পেশ করেছে কেন্দ্রীয় বাজেট 10 বার। আর বর্তমানে তো জানো তো নির্মলা সীতারামন মানে দ্বিতীয় মহিলা হিসাবেই কিন্তু বাজেট পেশ করেছেন। আর এই যে দেখছে জন মাথাই, ইনি কিন্তু যদি আছে কখনো স্বাধীনোত্তর ভারতের প্রথম রেল বাজেটকে প্রকাশ করেছিল জন মাথাই। জন মাথাই আবার কে ছিল, খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। জন মাথাই ছিল ভারতের প্রথম রেলমন্ত্রী, মানে স্বাধীনোত্তর ভারতের প্রথম রেলমন্ত্রী। ভালো করে দেখে নাও, স্বাধীনোত্তর ভারতের প্রথম রেলমন্ত্রী, এবং ইনি কিন্তু ভারতের তৃতীয় অর্থমন্ত্রীও ছিল। ইনি কিন্তু ভারতের তৃতীয় অর্থমন্ত্রী ছিল, কারণ অনেক জায়গায় তোমরা ভালো করে চেক করলে পাবে, এটাও আসতে পারে অনেক সময় দেয় দ্বিতীয় অর্থমন্ত্রী তৃতীয় অর্থমন্ত্রী কে ছিল। যেমন ভারতের প্রথম অর্থমন্ত্রী, স্বাধীনোত্তর ভারতের প্রথম অর্থমন্ত্রী হচ্ছে R.K. ষণ্মুগম শেট্টি। এই R.K. ষণ্মুগম শেট্টির পরে কিন্তু K.C. নিয়োগী, মানে আমাদের ক্ষিতীশচন্দ্র নিয়োগী, যিনি আবার আমাদের অর্থ কমিশনের প্রথম সচিব ছিলেন, সভাপতি ছিলেন, উনি কিন্তু 35 দিন কি 36 দিনের জন্য দায়িত্ব নিয়েছিলেন। ভারতের দ্বিতীয় অর্থমন্ত্রী কিন্তু K.C. নিয়োগী। এটা কিন্তু তোমরা আসতে পারে, এটা কিন্তু ভালো করে তোমরা দেখে নিও, তোমরা চেকও করে নিতে পারো। ভারতের দ্বিতীয় অর্থমন্ত্রী মানে আফটার R.K. ষণ্মুগম শেট্টি, দ্বিতীয় অর্থমন্ত্রী কিন্তু K.C. নিয়োগী, যিনি অর্থ কমিশনের সভাপতি ছিলেন, প্রথম অর্থ কমিশনের সভাপতি, অর্থ কমিশনের প্রথম সভাপতি। উনি কিন্তু দ্বিতীয় অর্থমন্ত্রী। তারপরে কিন্তু জন মাথাই কিন্তু ভারতের অর্থমন্ত্রীর পদেও দায়িত্ব সামলেছেন। ঠিক আছে, আর স্বাধীনোত্তর ভারতের প্রথম রেল বাজেট কে পোস্ট করেছিলেন, জন মাথাই, আর তিনি কিন্তু স্বাধীনোত্তর ভারতের প্রথম রেলমন্ত্রী। আর যদি আসে যে প্রথম মহিলা হিসাবে রেল বাজেট কে পেশ করেছিলেন, আমাদের বর্তমানে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মাননীয় মমতা ব্যানার্জি কিন্তু প্রথম মহিলা হিসাবে 2000 সালে কিন্তু রেল বাজেট পেশ করেছিলেন। ঠিক আছে, আর এটাও যদি আসে কখনো যে প্রথম মহিলা রেলমন্ত্রীকে, ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী এবং একমাত্র রেলমন্ত্রী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, বা মমতা ব্যানার্জি। 1999 সালে উনি কিন্তু রেলমন্ত্রীর পদে আসীন হয়েছিলেন, এবং 2000 সালে কিন্তু উনি ভারতবর্ষের প্রথম ফিমেল রেল মিনিস্টার হিসেবে কিন্তু রেল বাজেট পেশ করেছিলেন। আর এখানে একটা গুরুত্বপূর্ণ নোট আমার বাদ গেছে, বর্তমানে তোমরা জানো যে রেল বাজেট আর ইউনিয়ন বাজেট কিন্তু মার্জ হয়ে গেছে 2017 সাল থেকে। কিন্তু যেটা আসতে পারে যে কোন সাল থেকে কিন্তু কেন্দ্রীয় বাজেটের সঙ্গে রেল বাজেট মার্জ হয়ে গেছে, এখন মানে একই সঙ্গে পেশ হয়, সেটা হবে 2017 সাল থেকে কিন্তু কেন্দ্রীয় বাজেট ও ইউনিয়ন বাজেট কিন্তু রেল বাজেট কিন্তু এক হয়ে গেছে, মানে ইউনিয়ন বাজেট আর রেল বাজেট এক হয়ে গেছে, মার্জ হয়ে গেছে। আর বর্তমানে রেলমন্ত্রী হচ্ছে অশ্বিনী বৈষ্ণব, এটাও কিন্তু প্রশ্নটা পরে আসবে, ওখানে দিয়েছি বলে আর এখানে দিইনি। বর্তমান রেলমন্ত্রী হচ্ছে অশ্বিনী বৈষ্ণব, তাহলে খুব ভালো করে মুখস্থ করে রেখো। আর এইটা কিন্তু তোমরা মনে রেখো, ভারতবর্ষের দ্বিতীয় অর্থমন্ত্রী কিন্তু K.C. নিয়োগী, যিনি অর্থ কমিশনের প্রথম সভাপতি। এটা কিন্তু অনেক জায়গায় উল্টোপাল্টা দেওয়া আছে, এটা কিন্তু পরীক্ষায় আসে, এই রেলের পরীক্ষাতেই আসে, দিয়ে তোমরা চেক করে নাও। তিনি খুবই অল্প দিনের জন্য, যতদিন মনে পড়ছে 35 দিনের জন্য মনে হয় K.C. নিয়োগী অর্থ কমিশনের এই অর্থমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন, কিন্তু তিনি কিন্তু বাজেট পেশ করার সুযোগ পায়নি, তিনি। ঠিক আছে, তার আগে তিনি পদত্যাগ করেছিলেন আর কি। ভালো করে দেখে নিও, পুরো দিয়ে দিলাম। আর প্রথম মহিলা রেলমন্ত্রী হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আর প্রথম মহিলা মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী হিসাবে তিনি কিন্তু 2000 সালে রেল বাজেট পেশ করেছিলেন। আর প্রথম প্রধানমন্ত্রী তথা প্রথম মহিলা হিসাবে কিন্তু মহিলা অর্থমন্ত্রীও বলতে পারো, প্রথম মহিলা অর্থমন্ত্রী হিসাবে কিন্তু কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন 1970 সালে ইন্দিরা গান্ধী। ঠিক আছে বন্ধুরা, চলো পরের প্রশ্ন বন্ধুরা। নিম্নে উল্লেখিত কোন কাঠ ক্রিকেট ব্যাট তৈরি করতে ব্যবহৃত হয়? টিক, উইলো, বাম্বু, রোসউড। সঠিক উত্তর হবে উইলো। নিম্নে উল্লেখিত কোন কাঠ ক্রিকেট ব্যাট তৈরি করতে ব্যবহৃত হয়? উইলো। তোমরা সকলেই জানো উইলো কাঠ কিন্তু আমাদের ক্রিকেট ব্যাট তৈরি করতে ব্যবহৃত হয়। ভিডিও গেমসের জনক কাকে বলা হয়? কার্ল বেঞ্চ, এমিল বার্লিনার, রুডল্ফ ডিজেল, রাল্ফ হেনরি বিয়ার। সঠিক উত্তর হবে রাল্ফ হেনরি বিয়ারকে কিন্তু ভিডিও গেমসের জনক বলা হয়। ভিডিও গেমসের জনক কাকে বলা হয়? রাল্ফ হেনরি বিয়ার। আর এই যে দেখছো রুডল্ফ ডিজেল হচ্ছে, আচ্ছা এমিল বার্লিনার আমাদের বলেনি, এমিল বার্লিনার কিন্তু গ্রামাফোন, বানানটা ভুল হয়েছে, গ্রামাফোন রেকর্ড বা ডিস্ক রেকর্ড আবিষ্কার করেছিল। ঠিক আছে, গ্রামাফোন আবিষ্কারের সঙ্গে অনেক জায়গায় ওনার নামটা পাবে, কিন্তু সেটা সঠিক হবে না। গ্রামাফোন রেকর্ড যেটা যেটা ডিস্ক রেকর্ড নামেও পরিচিত, সেটা কিন্তু এমিল বার্লিনার আবিষ্কার করেছিলেন। আর রুডল্ফ ডিজেল কি আবিষ্কার করেছিলেন? ডিজেল ইঞ্জিন আবিষ্কার করেছিলেন। আর কার্ল বেঞ্চ সম্বন্ধে দিয়ে নিই, এক মিনিট বন্ধুরা। কার্ল বেঞ্চ তোমরা জানো যে মার্সিডিজ বেঞ্চের কিন্তু প্রথম যে প্রতিষ্ঠাতা ছিলেন তার ভেতরে একজন অন্যতম ছিলেন কিন্তু কার্ল বেঞ্চ, আর ইনি গ্যাসোলিন ইঞ্জিনের কিন্তু উদ্ভাবক বলতে পারো।
চলো পরের প্রশ্ন বন্ধুরা, নিম্নলিখিত কোন সংস্থা ভারতীয় রেলওয়ে যাত্রী সংরক্ষণ ব্যবস্থা ডিজাইন করেছে? টিসিএস, গুগল, ক্রিস, সিএমএস। সঠিক উত্তর হবে ক্রিস, যেটা মানে ক্রিস বা সিআরআইএস যেটাই হয়, তার ফুল ফর্মটা কি এটাও আসতে পারে অনেক সময়, দেখবে যে সিআরআইএস এর ফুল ফর্ম কি? দ্য সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস, দ্য সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম। ঠিক আছে, চলো পরের প্রশ্ন বন্ধুরা, ভারতের প্রথম প্রতিরক্ষা উপগ্রহ কোনটি? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ভারতের প্রথম প্রতিরক্ষা উপগ্রহ বা ডিফেন্স স্যাটেলাইট কোনটি? ইনস্যাট 2B, GS-87, GS-86, IRS-1A। সঠিক উত্তর হচ্ছে কিন্তু GS-87। ভারতের প্রথম ডিফেন্স স্যাটেলাইট যদি আসে কি, তাহলে সঠিক উত্তর হবে GS-87, যেটা কিন্তু অন্য কি নামে পরিচিত? ইনস্যাট 4F নামেও পরিচিত বা INSAT-4F নামেও পরিচিত, এইভাবেও আসতে পারে। ভারতের প্রথম প্রতিরক্ষা উপগ্রহ তোমরা পড়ে গেছো GS-87, ওখানে ওটা পাচ্ছ না, দেখছো ইনস্যাট 4F আসছে, ওটাই সঠিক উত্তর হবে। আর এটা কিন্তু রুক্মিণী নামে পরিচিত, মানে এটার নাম কিন্তু রুক্মিণী। যেমন আর্যভট্ট ছিল ভারতের প্রথম, আগের দিন পড়াচ্ছিলাম প্রথম উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ, যেমন রুক্মিণী, এটার নাম ছিল কিন্তু রুক্মিণী। আর এটা কোথা থেকে লঞ্চ করা হয়েছিল? ফ্রেঞ্চ গায়ানার কৌড়ো থেকে, ফ্রেঞ্চ গায়ানার কৌড়ো নামে এক জায়গা থেকে কিন্তু 2013 সালের 30শে আগস্ট কিন্তু এই GS-87 কিন্তু লঞ্চ করা হয়েছিল। ঠিক আছে, এটা একটা নেভি অপারেটেড ডিফেন্স স্যাটেলাইট। ঠিক আছে, কত সালে তাহলে লঞ্চ করা হয়েছিল? সালটাই মনে রেখো, ডেটটা না মনে রাখলে হবে। 2013 সালে। কোথা থেকে? কৌড়ো, ফ্রেঞ্চ গায়ানা থেকে। চলো পরের প্রশ্ন, ফ্লিপকার্টের বর্তমান সিইওকে আমি বর্তমান নামটাই দিয়ে দিয়েছি কল্যাণ কৃষ্ণমূর্তি। ফ্লিপকার্টের একদম প্রেজেন্ট যে সিইও তিনি হচ্ছেন কল্যাণ কৃষ্ণমূর্তি। চলো পরের প্রশ্ন, কোন খেলায় বাগেল শব্দটি ব্যবহৃত হয়? টেনিস, ক্রিকেট, কোয়াশ, ব্যাডমিন্টন। সঠিক উত্তর হবে টেনিস, মানে লন টেনিস, যে লন টেনিস খেলা হয়, লন টেনিসে কিন্তু বাগেল শব্দটা ব্যবহৃত হয়। বাগেল মানে যখন ধরো একজন প্রতিপক্ষ আরেকজন প্রতিপক্ষে একদম মানে পুরো সেটটাই জিতে নেয়, মানে 6-0, ওটা অপোনেন্ট কোনো সেটই জিততে না পারে, 6-0 ফলাফল হলে সেটাকে কিন্তু বাগেল বলা হয়, যতদূর আমি দেখেছি। দাবা খেলায় সব থেকে সর্বাধিক শক্তিশালী ঘুঁটি কোনটি? কিং, কুইন, রুক, নাইট। সঠিক উত্তর হবে কুইন কিন্তু দাবা খেলায় সর্বাধিক শক্তিশালী ঘুঁটি। তোমরা চাইলে একটু চেক করে নিতে পারো। আমি কিন্তু দাবা খেলা সম্বন্ধে কিছুই বুঝি না, যতটা আমার পড়াশোনার জন্য নলেজ আছে সেইখান থেকে দিয়েছি, তোমরা চাইলে চেক করে নিতে পারো। পৃথিবীর প্রথম চকলেট বার কে তৈরি করেন? নেসলে, এই পরের বানানটা ভুল হয়েছে, ওটা দা হার্সে কোম্পানি হবে, টিএইচ হয়ে গেছে, ওটা THE হবে, দা হার্সে কোম্পানি, জোসেফ ফ্রাই অ্যান্ড সন্স, পিয়ারসন। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেন্টার রিলেটেড, মানে এক্সামের জন্য, যারা আর কি স্টাফ সিলেকশনের পরীক্ষা দাও, CHSL, MTS কি CGL, আরও যেসব সেন্টারের যে মাধ্যমিক লেভেল, গ্র্যাজুয়েট লেভেল যে পরীক্ষাগুলো হয়, ইউপিএসসির ক্ষেত্রে তো ইম্পর্টেন্টই। এইগুলো কিন্তু খুবই সেন্টার রিলেটেড প্রশ্ন। পৃথিবীর প্রথম চকলেট বার কে তৈরি করেন? জোসেফ ফ্রাই অ্যান্ড সন্স। ইনি একজন ব্রিটিশ নাগরিক ছিলেন। 1847 সালে কিন্তু তিনি প্রথম চকলেট বার তৈরি করেছিলেন, জোসেফ ফ্রাই অ্যান্ড সন্স। আর তার নামও ছিল জোসেফ ফ্রাই, সেখান থেকে তার নাম এটা জোসেফ ফ্রাই অ্যান্ড সন্স, প্রথম চকলেট বার তৈরি করেছেন। কিংবা কোম্পানি হিসাবে দিলেও ওটাই দেবে, জোসেফ ফ্রাই অ্যান্ড সন্স। আর জোসেফ যদি ব্যক্তির নামগুলো দিত তার ভেতরে জোসেফ ফ্রাই থাকতো আরও 3 জন ব্যক্তির সাথে। SPM এর পুরো অর্থ কী? মানে SPM ইন এনভায়রনমেন্টটা কেন দিয়েছি? মানে এটা একটা প্রকৃতির সম্বন্ধিত আর কি এই যে টার্মটা, মানে আমাদের যে আবহাওয়ার সংক্রান্ত একটা ব্যাপার, যে দূষণ হয় সেই সংক্রান্ত একটা ব্যাপার। সাসপেন্ডেড পলিউশন মার্ক, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, সাসপেন্ডেড পার্টিকেল মোড, সাসপেন্ডেড পার্টিকেল ম্যানেজমেন্ট। সঠিক উত্তর হবে সাসপেন্ডেড পার্টিকুলেট মার্ক। ঠিক আছে, সরি বন্ধুরা, এখানে আমার ভুল হয়েছে, এখানে একটা ভুল হয়েছে। SPM এর পুরো অর্থ হচ্ছে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। ঠিক আছে, এটা কখনো সায়েন্সের ক্লাস করলে আমি বুঝিয়ে দেবো। এটা কিন্তু ভুল হয়েছে আমার, এটা আর কি প্রথম সেকেন্ড অপশানটা ঠিক হবে, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। ঠিক আছে, সঠিক উত্তর হবে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, সাসপেন্ডেড পার্টিকুলেট মার্ক হবে না। ভারতের বর্তমান রেলমন্ত্রী কী হবে? অশ্বিনী বৈষ্ণব। আমি কিন্তু এটা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আমি রেকটিফাই করে দেবো, যেদিন টেলিগ্রাম চ্যানেলে আপলোড করবো তখন ডাউনলোড করে নিও, আমি কিন্তু ঠিক করে দেবো, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার হবে। ভারতের বর্তমান রেলমন্ত্রীকে অশ্বিনী বৈষ্ণব। ঠিক আছে, ভারতের বর্তমান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
একটু আগেই বলছিলাম প্রথম রেলমন্ত্রী জন মাথাই। নোবেল মিউজিয়াম বা নোবেল জাদুঘর পৃথিবীর কোথায় অবস্থিত? রোম, স্টকহোম, লন্ডন, প্যারিস। সঠিক উত্তর হবে স্টকহোম। সুইডেনের স্টকহোমে কিন্তু নোবেল মিউজিয়ামটা অবস্থিত। তোমরা জানো যে নোবেল কিন্তু সুইডেন থেকেই দেওয়া হয়। আর শুধু শান্তির জন্য যে নোবেলটা দেওয়া হয় সেটা যতদূর সম্ভব নরওয়ে অসলো শহর থেকে দেওয়া হয়, নরওয়ে থেকেই দেওয়া হয় আমার যতদূর মনে আছে, এবং পার্টিকুলারলি বললে হয়তো অসলো থেকে দেওয়া হয়। চেক করে নিও তোমরা, আমি আগেও নোট দিয়েছি নোবেল সম্বন্ধে। সাইনা নেহওয়াল কোন খেলার সঙ্গে যুক্ত? টেনিস, ক্রিকেট, ব্যাডমিন্টন, জিমনাস্টিক। সঠিক উত্তর হবে ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত। সকলেই জানো তোমরা প্রথম মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় হিসাবে কিন্তু পদক পেয়েছিলেন, এবং প্রথম মহিলা ব্যাডমিন্টন কি প্রথম ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় হিসাবেই তিনি পদক পেয়েছিলেন আমার যতদূর মনে পড়ছে। 2012 সালের লন্ডন অলিম্পিকে কিন্তু উনি ব্রোঞ্জ পেয়েছিলেন। ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংকের নতুন নাম কি? এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, নিউ ব্রিক্স ব্যাংক। আচ্ছা, আরেকটা কথা, এই সাইনা নেহওয়াল কি অন্য আরও কোনো অলিম্পিকে কি পদক পেয়েছে কিনা তোমরা একটু চেক করে নিও। আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না অন্য কোনো অলিম্পিকেও কি পদক পেয়েছে, তোমরা একটু চেক করে নিও। ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংকের নতুন নাম কি? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, নিউ ব্রিক্স ব্যাংক। সঠিক উত্তর হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। ব্রিক্সের যে ব্রিক্স সম্বন্ধে তোমাদের আগে বহুতবার পড়িয়েছি। ব্রিক্সের যে মেন যে সদস্যগুলো, ব্রাজিল, দেখো যে ইনিশিয়াল ওয়ার্ডগুলো, এই দেশের ইনিশিয়াল ওয়ার্ডগুলো দেখলেই বুঝতে পারবে। ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না ও সাউথ আফ্রিকা, এই 5টা দেশ নিয়েই কিন্তু ব্রিক্স স্থাপন করা হয়েছে। ব্রিক্স সম্বন্ধে পুরোপুরি নোট দেওয়া আছে। আর এই যে ব্রিক্সের যে ব্যাংক আছে, সেই ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংক, এইটা ব্যাংকটা কিন্তু বর্তমানে নামটা কি নিউ ডেভেলপমেন্ট ব্যাংক হিসাবে পরিচিত, যার সদর দপ্তর সাংহাই, চীনের সাংহাই শহরে অবস্থিত, যার বর্তমান সভাপতি কিন্তু দিলমা রুসেফ, যিনি কিন্তু ব্রাজিলের প্রাক্তন রাষ্ট্রপতি। আর এই 5 জন ছাড়াও কিন্তু আরও অনেক সদস্য আছে ব্রিক্সের। আচ্ছা, এটাতে 1 মিনিট বন্ধুরা, এটা অ্যানিমেট করা হয়নি, ডাইরেক্ট আসবে, তাড়াতাড়ি বলে দিচ্ছি। ফ্রি স্টাইল শব্দটা কোন খেলার সঙ্গে যুক্ত? লন টেনিস, ব্যাডমিন্টন, রাগবি, সাঁতার। এখানে যে কটা খেলা আছে সঠিক উত্তর হবে সাঁতার বা সুইমিংয়ের সঙ্গে কিন্তু ফ্রি স্টাইল যুক্ত। ফ্রি স্টাইল শব্দটা সাঁতারের সঙ্গে যুক্ত। যেমন বাটারফ্লাই স্ট্রোক, এই কথাটাও যতদূর সম্ভব সাঁতারের সঙ্গে যুক্ত। কোন ডকুমেন্টারি ফিল্ম 2024 একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন? যেমন আগের দিন পড়াচ্ছিলাম একাডেমি বা অস্কার অ্যাওয়ার্ড, যেটা লেটেস্ট দেওয়া হয়েছে, যেমন বেশ সেরা অভিনেতা হয়েছে কিলিয়ান মার্ফি, সেরা সিনেমা ওপেনহাইমার, সেরা অভিনেত্রী এমা স্টোন, এসব দিয়েছিলাম। এবারে আরও অনেক ফিল্ড থেকে কিন্তু পুরস্কার দেখে নিতে পারো। 500 অভিনেতা, 500 অভিনেত্রী, তারপর মিউজিক থেকে 2-3 রকমের ওখানেও দেখে নিতে পারো। তারপর বেস্ট অ্যানিমেটেড মুভি, বেস্ট বিদেশি মুভি, আর এটা হচ্ছে বেস্ট ডকুমেন্টারি ফিল্ম। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওখানে 2015-16 এগেনস্টে দেওয়া ছিল, তাহলে এখানে আমি 24-এর এগেনস্টে করে দিয়েছি, মানে যেটা লেটেস্ট। মানে 2024 সালের যে ডকুমেন্টারি ফিল্মের জন্য 24 সালে যে একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছে, সেটা হচ্ছে যে ডকুমেন্টারিটা পেয়েছে সেটা হচ্ছে 20 ডেজ ইন মারিউপোল। ঠিক আছে, 20 ডেজ ইন মারিউপোল। ঠিক আছে, প্রোনাউন্সিয়েশনটা জানি না আমার ঠিক হচ্ছে কিনা, উচ্চারণটা তোমরা দেখে নিও। যে ডকুমেন্টারির জন্য পেয়েছে এটা হচ্ছে 20 ডেজ ইন মারিউপোল, যার পরিচালক ছিল মস্তিস্লাভ চেরনাভ, ইউক্রেনের বাসিন্দা। ঠিক আছে, যার পরিচালক ছিল এই ডকুমেন্টারিটার মস্তিস্লাভ চেরনাভ, ইউক্রেন। এভাবেও আসতে পারে যে কোন পরিচালক কিন্তু 2024 সালে একাডেমি অ্যাওয়ার্ড জিতেছে ডকুমেন্টারি ফিল্মের জন্য, তখন সঠিক উত্তর হয় মস্তিস্লাভ চেরনাভ, ইউক্রেনের বাসিন্দা উনি। কোথাকার বাসিন্দা এটাও দেখে নিও, 20 ডেজ ইন মারিউপোল। চলো পরের প্রশ্ন বন্ধুরা, আম আদমি পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয়? 2010, 2011, 2012, 2013। সঠিক উত্তর 2012 সালে কিন্তু এই আম আদমি পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল, যার প্রতিষ্ঠাতা ছিল অরবিন্দ কেজরিওয়াল। তোমরা সকলেই জানো, যতদূর সম্ভব ঝাঁটা কি ঝাড়ু হচ্ছে ওর সাইন। যেগুলো মেন পার্টি আছে ভারতবর্ষের, তার যে প্রতিষ্ঠা দিবস কবে, প্রতিষ্ঠাতাকে, এবং তার যে সাইন চিহ্নগুলো, মানে কোন চিহ্ন নিয়ে দাঁড়ায়, সেগুলো চাইলে একটু তোমরা দেখে নিতে পারো। মাচু পিচ্চু কোথায় অবস্থিত? পেরু, মিশর, স্পেন, বলিভিয়া। সঠিক উত্তর হচ্ছে পেরুতে অবস্থিত। আর পার্টিকুলারলি বললে কোথায় অবস্থিত? উরুবাম্বা কুস্কো, পেরুতে, মানে উরুবাম্বা কুস্কো, যেটা পেরুতে অবস্থিত। আর কোন দেশে অবস্থিত বললে পেরুতে অবস্থিত। এটা ইনকা সভ্যতা রিলেটেড, যেমন ধরো আমাদের হরপ্পা সভ্যতা পড়েছো তোমরা, ব্যাবিলন, এইসব পড়েছো, এরকমই আর কি। এটা ইনকা সভ্যতা, যেটা পেরুর একটা বিখ্যাত সভ্যতা, এবং এইটা নিয়ে প্রচুর গল্পও দেখবে, বাঙালি অনেক লেখক গল্প লিখেছে, অডিও স্টোরিতেও তোমরা শুনে থাকবে ইনকা সভ্যতা সম্বন্ধে। এটা হারিয়ে যাওয়া ইনকা শহর বলতে পারো মাচু পিচ্চু। চলো পরের প্রশ্ন বন্ধুরা,
মাইকেল শুমাকার একজন বিখ্যাত রেসিং চালক, কোথাকার বাসিন্দা? মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, কানাডা, অস্ট্রিয়া। সঠিক উত্তর হবে জার্মানি। মাইকেল শুমার একজন বিখ্যাত রেসিং চালক, মানে এই যে আমাদের যে নারায়ণ কার্তিকেন আছে ফর্মুলা 1 ড্রাইভার, মানে পৃথিবী বিখ্যাত ফর্মুলা 1 ড্রাইভার যদি কেউ থেকে থাকে তিনি হচ্ছে মাইকেল শুমাকার। বর্তমানে কিন্তু খেলেন না উনি, এবং উনি কিন্তু 2013 সালে হয়তো একটা মানে বরফে স্কি করার সময় কিন্তু উনি পাথরে চোট পেয়ে কিন্তু পুরোপুরি প্যারালাইসিস টাইপের হয়ে গেছিলেন। বর্তমান কন্ডিশনটা আমি জানি না, তো আশা করি ভালোই আছেন উনি। আর উনি কিন্তু আর এই ফর্মুলা 1-এ কিন্তু ওনার রেকর্ড ছিল, যেটা কিন্তু লুইস হ্যামিল্টন ভেঙে দিয়েছে। লুইস হ্যামিল্টনও কিন্তু যদি আসে কোন খেলার সঙ্গে যুক্ত, এই F1 যে রেসিং হয় বা ফর্মুলা 1 রেসিং হয় বা রেসিং চালক যেভাবেই থাকুক, সঠিক উত্তর হবে মাইকেল শুমাকার কিন্তু জার্মানির বাসিন্দা। আশা করি সকলেই জানো মাইকেল শুমাকার। এবং আমাদের বিখ্যাত ক্রিকেটার বা আমাদের যে ক্রিকেট গড বলতে পারো, সচিন তেন্ডুলকারের কিন্তু একজন খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন মাইকেল শুমাকার। সিঙ্গাপুরের পূর্ব নাম কি? তেমাশেক। সিঙ্গাপুরের পূর্ব নাম হচ্ছে তেমাশেক। ঠিক আছে বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সিঙ্গাপুরের পূর্ব নাম হচ্ছে তেমাশেক। চলো পরের প্রশ্ন। টুইটারের প্রতিষ্ঠাতাকে? মার্ক জুকারবার্গ, ইভান উইলিয়ামস, নোয়া, টিম কুক। সঠিক উত্তর হবে ইভান উইলিয়ামস। 2006 সালে কিন্তু টুইটারের প্রতিষ্ঠা করেন, এবং ওনার সঙ্গে যে সহ প্রতিষ্ঠাতা ফাউন্ডার ছিলেন তারা হচ্ছেন জ্যাক ডরসি, নোয়া গ্লাস, বিচ স্টোন। তাহলে চারটে নামই মনে রেখো, ইভা উইলিয়ামস এবং তিনজন যে ফাউন্ডার জ্যাক ডরসি, নোয়া গ্লাস, বিচ স্টোন 2006 সালে কিন্তু টুইটারের প্রতিষ্ঠা করেন। এবং বর্তমানে কিন্তু টুইটার কিন্তু বিক্রি হয়ে গেছে কার কাছে? এলন মাস্কের, মানে যে টেসলার যিনি মালিক, বর্তমান সিইও কিন্তু এলন মাস্ক 2022 সালে কিন্তু উনি এটা কিনে নিয়েছিলেন, এবং 2023 সাল থেকে পুরোপুরি হস্তান্তরিত হয়ে গেছে ক্ষমতা। এবং দেখবে যে এখন টুইটারের যে চিহ্নটা কিন্তু এক্স হয়ে গেছে, মানে ওনার যে এক্স কর্প বলে যে কোম্পানি একটা, তো এক্স কর্প বলে প্রতিষ্ঠান আছে তৈরি করেছিলেন, তার মানে সেটারই যুক্ত হয়ে গেছে, এক্স সাইন দেওয়া থাকে দেখবে। যাদের টুইটার বা এক্স হ্যান্ডেল বলে, যত সময় আমি করি না, অনেকেই করো, বেশিরভাগই 90% ছাত্রছাত্রী আশা করি করো, এক্স হ্যান্ডেল বলে আশা করি। আমার ঠিক করা হয় না, এত সোশ্যাল ওয়েবসাইটে আমি ঘাঁটি না। তাহলে বর্তমান সিও কিন্তু ইলন মাস্ক, এটাও কিন্তু আসতে পারে। 2022 সালে কিন্তু উনি কিনে নিয়েছিলেন। বর্তমানে দেখবে সাইনটা এক্স হয়ে গেছে। আচ্ছা, তো চলো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি কিন্তু আমি রেলওয়ে এনটিপিসির অন্য সিরিজ নিয়ে হাজির হচ্ছি, এবং তার সঙ্গে পাশাপাশি WBCS এবং অন্যান্য আমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের SI কনস্টেবলেরও শেড নিয়ে হাজির হবো। তোমরা একটুখানি বেশি বেশি করে আমার ভিডিও দেখো এবং মন দিয়ে পড়াশোনা করো, পারলে একটু শেয়ার বেশি করে করো, যাতে আমার সাবস্ক্রাইবার বাড়ে এবং ওয়াচ টাইমটাও বাড়ে। তো চলো বন্ধুরা, গুড ডে অ্যান্ড গুড বাই অ্যান্ড গুড নাইট। আর আশা করি, এটা কিন্তু আমার নিউ ইয়ারের প্রথম ভিডিও, আশা করি তোমাদের নতুন বছর খুবই ভালো কাটছে এবং পুরো বছরটাই ভালো কাটবে। তো চলো বন্ধুরা, শুভরাত্রি।